যে বাংলাদেশের পার্শ্ববর্তী যে পশ্চিমাঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ, এরপর দেখেন বাংলাদেশের উত্তর দিকে আছে আসাম, এবং বাংলাদেশের পূর্ব দিকে দক্ষিণ পূর্ব কোণে কি রয়েছে, এই যে ত্রিপুরা। এই তিনটা অঞ্চলে কিন্তু বাংলা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও দেখেন এই ভাষা নিয়ে কিন্তু বই আছে, বলতে পারবেন কিনা এটা পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন, সেটি কি বলেন? দেওয়া আছে বাংলা ভাষা পরিচয়, কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবেন বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষা পরিচয়, বাংলা ভাষা পরিচয় কে লিখেছেন? আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি লিখেছেন বাংলা ভাষা পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর, প্রশ্ন আসতে পারে, আসলেও আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর কে লিখেছেন বাংলা ভাষার পরিচয়। যেহেতু আমরা ভাষা নিয়ে আমরা পড়তেছি, পাশাপাশি আমরা কি করব, সাহিত্য নিয়েও আলোচনা করব এই পড়ার মাঝে মাঝেই। বাংলা ভাষার পরিচয় কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে উত্তর কি হবে? উড়িষ্যা। যারা উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ। এরপর দেখেন বাংলা লিপি নিয়ে প্রশ্ন আসবে, বাংলা লিপি নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। আজকে যে টপিকগুলো আলোচনা করব আমি, এই টপিক থেকে প্রশ্ন কিন্তু থাকবেই আপনাদের, একদম মাস্ট থাকবে। আমি কিন্তু আপনাদেরকে একদম আগেই বলে দিচ্ছি। জি অসংখ্য ধন্যবাদ। বাংলা লিপি নিয়ে এটা সকলেরই পারা উচিত, আমি যেটা মনে করি যে বাংলা লিপির উৎস কি, বাংলা লিপির উৎস কি? চারটি অপশন দেওয়া আছে, সংস্কৃত লিপি, চীনা লিপি, আরবি লিপি এবং কি ব্রাহ্মী লিপি। কোনটি হবে? বাংলা ভাষার উৎস কি, কোনটি হতে পারে? সঠিক উত্তর করার চেষ্টা করি। চারটি অপশন দেওয়া আছে, সংস্কৃত লিপি, চীনা লিপি, আরবি লিপি এবং কি ব্রাহ্মী লিপি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ। খেয়াল করেন, যদি এই বাংলা লিপির উৎস আসে, উৎস অথবা উদ্ভব, উদ্ভব লেখা থাকে অথবা কি উৎপত্তি লেখা থাকে, তাহলে উত্তর হবে কি? উত্তর অবশ্যই হবে ব্রাহ্মী, তাই না? ব্রাহ্মী, ভারতীয় লিপি দুইটা থেকে আসছে, খরষ্টি এবং ব্রাহ্মী। ব্রাহ্মী হচ্ছে বাম দিক থেকে লেখা হয়, সে ব্রাহ্মী লিপি থেকে বাংলা ভাষার, বাংলা লিপির কি হয়েছে? উৎস, বাংলা লিপির উৎস অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে বা বাংলা লিপির উৎপত্তি হয়েছে। যদি প্রশ্নটি থাকে যে বাংলা লিপির রূপ কি, যদি প্রশ্ন থাকে বাংলা লিপির রূপ কি, আরেকটি প্রশ্ন হচ্ছে বাংলা লিপির শাখা কোনটি। দেখেন তিন ধরনের প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে উৎস, উদ্ভব বা উৎপত্তি। আরেকটি প্রশ্ন হচ্ছে কি বাংলা লিপির রূপ, শাখা। যদি রূপ থাকে তাহলে কোনটি উত্তর হবে? যদি থাকে বাংলা লিপির রূপ তাহলে হবে কুটিল, তাহলে উত্তর হবে কি কুটিল। আর বাংলা লিপির যদি শাখা থাকে তাহলে হবে পূর্বী, তাহলে উত্তর হবে কি পূর্বী। পূর্বী লিপি থেকে বাংলা লিপি এসেছে। তাহলে আমরা জানতে পারলাম যে বাংলা লিপির উৎস, উদ্ভব বা উৎপত্তি যেটাই থাক না কেন, উত্তর হবে কি ব্রাহ্মী লিপি। আরেকটি হচ্ছে যদি থাকে বাংলা লিপির রূপ কোনটি, তাহলে উত্তর হবে কি কুটিল রূপ। কুটিল রূপ থেকে এসেছে, সারদা, নাগর এবং কুটিল, সেই পূর্বী লিপির হচ্ছে রূপটি হচ্ছে, রূপের নাম হলো কুটিল, সেই কুটিল রূপ থেকে এসেছে। আর যদি থাকে প্রশ্ন শাখা, তাহলে উত্তর হবে কি পূর্বী। পূর্বী লিপি থেকে এসেছে, পূর্বী লিপি শাখা থেকে এসেছে বা পূর্বী শাখা থেকে বাংলা লিপি এসেছে। তাহলে উত্তরটা কি হবে? অবশ্যই ব্রাহ্মী লিপি হবে। এখন দেখেন, এই যে সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন আসে, যেহেতু আমরা লিপি নিয়ে আলোচনা করতেছি, লিপি নিয়ে কোনো সাহিত্যকর্ম আছে কিনা এবং সেটা পরীক্ষায় আসে কিনা। অবশ্যই আসে। দেখেন লিপিমালা কে লিখেছেন? রামরাম বসু। লিপিমালা লিখেছেন কে? রামরাম বসু। লিপিমালা লিখেছেন রামরাম বসু, রামরাম বসু। তাহলে আমরা জানতে পারলাম যে লিপিমালা, এই যে লিপি নিয়ে এই যে গ্রন্থটি আছে, সেটা কে লিখেছেন? রামরাম বসু লিখেছেন। পরীক্ষায় কিন্তু আসে, প্রায় পরীক্ষায় আসে। আরেকটি আছে আদর্শ লিপি, সেটা কি লিখেছেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই আদর্শ লিপি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর লিপিমালা লিখেছেন রামরাম বসু। তাহলে আমরা প্রশ্ন পড়ব, সাথে কি পড়বো? আমরা সাহিত্যগুলোকেও আয়ত্ত করার চেষ্টা করব। এতে করে আমাদের কি হবে, যে সাহিত্য সম্পর্কে যাদের দুর্বলতা আছে, গ্রামারের পাশাপাশি সাহিত্যটাও আমরা কি করব? আয়ত্ত করে নিতে পারবো। এভাবে যদি পড়েন আপনাদের মনে থাকবে অবশ্যই। এরপর দেখেন ধ্বনি এবং বর্ণ নিয়ে, ধ্বনি এবং বর্ণ থেকে কিন্তু প্রশ্ন আসেই। ধ্বনি এবং বর্ণ থেকে দেখি কি কি প্রশ্ন আসে। খেয়াল করেন, বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? উত্তর করার চেষ্টা করেন। 11টি, 25টি, 40টি, 50টি। কোনটি সঠিক উত্তর হতে পারে? কোনটি সঠিক উত্তর হতে পারে? বাংলা লিপির কি যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? আমরা জানি যে বাংলা লিপির মৌলিক স্বরধ্বনি, বাংলা লিপির মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কি 7টি। স্বরে অ, স্বরে আ, রস্বই, রস্যৌ, তারপর কি আছে এ, ও এবং আরেকটি হচ্ছে কি আরেকটি হলো কি এই 7টিকে বলা হয় কি মৌলিক স্বরধ্বনি।
আর যদি যৌগিক স্বরধ্বনি নিয়ে আলোচনা করি, আমরা জানি যে বাংলা বর্ণমালায়, খেয়াল করেন, যৌগিক বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক বর্ণ হচ্ছে দুইটি। সেই দুইটি কি কি? এই যে ওই এবং কি ঔ। এছাড়াও যৌগিক স্বরবর্ণ আর যৌগিক স্বরধ্বনি সংখ্যা মূলত কয়টি? যৌগিক স্বরধ্বনি সংখ্যা মূলত হচ্ছে 23টি। যৌগিক স্বরধ্বনি সংখ্যা মূলত 23টি। যেহেতু এই দুটো হচ্ছে আলাদা যৌগিক স্বরবর্ণ, তাহলে এই দুটাকে একত্রে করে টোটাল কতটি ধরা হয়েছে? 25টি স্বরধ্বনি ধরা হয়েছে। যেমন আপনারা খেয়াল করেন, আও একটা হচ্ছে কি যৌগিক স্বরধ্বনি, আও। এরপর দেখেন আই একটা যৌগিক স্বরধ্বনি। আওতে কিভাবে বলি? আমরা বলি না যে খাও, এই যে এইটা অনুযায়ী এসেছে খাও। এরপর কি বলি? যাও। এই ধ্বনি অনুযায়ী কিন্তু আমরা বাকি কি শব্দগুলো ব্যবহার করে থাকি। এরপর দেখেন যে আই, যেমন কি আছে? যাই, খাই, তারপর কি আছে? দেখি। এই যে এইটার অনুযায়ী কিন্তু, এই ধ্বনির অনুযায়ী কিন্তু শব্দগুলো এসেছে, বা এইটার এই রূপটার অনুযায়ী এই শব্দগুলো কিন্তু এসেছে। তাহলে দেখেন যে আও একটি ধ্বনি, যৌগিক স্বরধ্বনি। যেমন আওয়ের ওজন বা এটা অনুযায়ী কি আসে? খাও আসে, যাও আসে। আই এটার অনুরূপ কি আসে? যেমন খাই, যাই, দেখি, বলি, করি, এভাবে কিন্তু আসে। যেমন আরেকটি আছে আও, আই, আই, এটি একটি যৌগিক স্বরধ্বনি। আও, আই, আই। যেমন দেখেন খাও, আই, আই, খাওয়াই, আই। আমরা বলি না যে খাওয়াই, আই, খাওয়াই, আই। এটা কিভাবে এসেছে? আও, আই, আই, এটাও একটা যৌগিক স্বরধ্বনি। তাহলে আমরা দেখতে পারলাম যে যৌগিক স্বরবর্ণ হচ্ছে দুইটি, ওই এবং ঔ। আর মূলত যৌগিক স্বরধ্বনি হচ্ছে 23টি। কিন্তু এই দুটাকে একত্রে করে টোটাল স্বরধ্বনি কয়টি করা হয়েছে? 25টি করা হয়েছে। টোটাল স্বরধ্বনির সংখ্যা তাহলে কতটি? 25টি। যারা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে বাংলা স্বরধ্বনির সংখ্যা হচ্ছে কয়টি? 25টি। বাংলা স্বরধ্বনির সংখ্যা 25টি। এখন দেখেন, এই যে যেহেতু ধ্বনি নিয়ে আমরা কথা বলতেছি, কি নিয়ে কথা বলতেছি? আমরা ধ্বনি নিয়ে কথা বলতেছি। এই ধ্বনি থেকে এমন কিছু সাহিত্যকর্ম আছে যেটা পরীক্ষায় আসে, সাহিত্য অংশ থেকে এগুলো কিন্তু পরীক্ষায় আসে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। খেয়াল করেন যে ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব, খেয়াল করেন ধ্বনি বিজ্ঞান কে লিখেছেন? উত্তর করার চেষ্টা করেন। ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব, বাংলা কি ধ্বনি তত্ত্ব, এটা কে লিখেছেন? এটা লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। প্রশ্ন কিন্তু আসে সাহিত্য অংশ থেকে। মোহাম্মদ আব্দুল হাই, মোহাম্মদ আব্দুল হাই লিখেছেন। কে লিখেছেন? ধ্বনি বিজ্ঞান এবং বাংলা ধ্বনি তত্ত্ব, এটা লিখেছেন মোহাম্মদ আব্দুল হাই। এরপর দেখেন যে প্রশ্নটি আছে 25টি। এখন দেখেন বিদেশি শব্দ। এই বিদেশি শব্দ, এই টপিক থেকে কিন্তু আপনাদের জন্য প্রশ্ন থাকবেই। প্রতিটা পরীক্ষায় ছিল সমাজকর্মী পদে, ইউনিয়ন সমাজকর্মী পোস্টে যে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছিল 2022 সাল, 2016 সালে, এবারেও কিন্তু এই বিদেশি শব্দ থেকে আপনাদের থাকবে। তবে আজকে যে কয়েকটি বিদেশি শব্দ পড়াবো, আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এই টপিকগুলো থেকে কিন্তু আপনারা কমন পাবেন, ইনশাল্লাহ কমন পাবেন। এখানে দেখেন খুবই সহজ একটি শব্দ, রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা কোন ভাষার শব্দ? এখানে দেখেন 4টি অপশন দেওয়া আছে, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি এবং কি জাপানি। গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি এবং জাপানি, কোনটি সঠিক উত্তর হতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি সকলেই। কোনটি সঠিক উত্তর হতে পারে? রিক্সা কোন ভাষার শব্দ? আমরা যদি গুজরাটি ভাষার দিকে তাকাই, গুজরাটি ভাষাগুলো কি কি একটু বলার চেষ্টা করি সকলেই। গুজরাটি ভাষাগুলো কি কি? যে উত্তর করার চেষ্টা করেছেন জাপান, অসংখ্য ধন্যবাদ। যে গুজরাটি ভাষার শব্দগুলো কি কি? আমরা জানি খদ্দর, এরপর কি আছে? হরতাল, তাই না? খদ্দর, হরতাল, এগুলোকে কি বলা হয়? গুজরাটি ভাষার শব্দ। এখানে আপনারা দেখতেই পারতেছেন খদ্দর কাপড়, খদ্দর, হরতাল। এরপর পাঞ্জাবি শব্দ, পাঞ্জাবি শব্দ কি আছে? খেয়াল করেন, পাঞ্জাবি শব্দ আছে চড্ডি, তরকা, চড্ডি, তরকা, তারপর হচ্ছে কি? চড্ডি, তরকা, শিখের চাহিদা। চড্ডি, তরকা, শিখের চাহিদা কোথায়? গুরুদুয়ারায়। সুন্দর করে কিন্তু আমরা কি করতে ছন্দ আকারে মনে রাখতে পারি। সেটা হলো কি? যে চড্ডি, তরকা, শিখের চাহিদা গুরুদুয়ারায়। কারণ শিখের চাহিদা কোথায় থাকে? গুরুদুয়ারাইতেও থাকে। শিখদের ধর্মীয় কি ধর্মীয় উপাসনালয়ের নাম হচ্ছে গুরুদুয়ারা। তাহলে আমরা লিখতে পারি যে চড্ডি, তরকা, শিখের চাহিদা গুরুদুয়ারায়। চড্ডি, তরকা, শিখের চাহিদা কোথায়?
গুরুদুয়ারায়। এভাবে আমরা পাঞ্জাবি শব্দগুলো মনে রাখতে পারি। এই 5টা শব্দ হচ্ছে পাঞ্জাবি শব্দ। এরপর দেখেন তুর্কি শব্দ। যদি আমরা তুর্কি শব্দ দেখি, ছোট্ট একটি দিচ্ছি, তুর্কি অসংখ্য শব্দ আছে, তার মধ্যে যে শব্দগুলো বেশি আসবে এবং আপনারা ইনশাল্লাহ কমন পাবেন, খেয়াল করেন। বাবা, বিবি, বেগম, কোর্তা পড়ে, কোর্তা পড়ে কি খায়? কোরমা খায়, কোরমা খায়। এরপর দেখেন বাহাদুর সুলতান, বাহাদুর সুলতান আলখাল্লা পড়ে দেশ চালায়, আলখাল্লা পড়ে কি চালায়? দেশ চালায়। অসংখ্য শব্দ আছে, তার মধ্যে এই কয়েকটা আপনাদেরকে দিলাম। এগুলো হচ্ছে কি তুর্কি শব্দ। এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আজকে যে 4টা ভাষা আপনাদেরকে বিদেশি ভাষা আমি পড়াচ্ছি, খেয়াল করেন। বাবা, বিবি, বেগম কোর্তা পড়ে কোরমা খায়, বাবা, বিবি, বেগম, কোর্তা, কোরমা। এরপর হচ্ছে বাহাদুর সুলতান আলখাল্লা পড়ে দেশ চালায়। এই যে আলখাল্লা, সুলতান, বাহাদুর, এগুলো হচ্ছে কি তুর্কি ভাষার শব্দ। সুন্দর করে কিন্তু আপনারা মনে রাখবেন। এছাড়াও তুর্কি ভাষার শব্দ আছে, যেমন কি ছুরি চাকুর যতই চকমক করুক না কেন, বন্দুক বারুদের তোপের মুখে কি আর টেকে। এই যে বন্দুক, বারুদ, তোপ, তারপর হচ্ছে ছুরি, চাকু, চকমক, এগুলো হচ্ছে কি তুর্কি ভাষার শব্দ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এরপর দেখেন, এরপর কি আছে? জাপানি শব্দ। এরপর কি আছে আমাদের এখানে? জাপানি শব্দ। জাপানি শব্দগুলো আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যেমন দেখেন হারিকিরি, তারপর হচ্ছে কি হাসনা হেনা, হাসনা হেনা। এরপর হলো ক্যারাটে, এরপর হলো কি জুডো। এগুলো হচ্ছে কি ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। এগুলো হলো জাপানি ভাষার শব্দ। এছাড়াও কি আছে? সর্বশেষ আমরা জানতে পারলাম রিক্সা। এই রিক্সা শব্দটি কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। তাহলে আমরা দেখতে পারলাম যে গুজরাটি ভাষা যেমন খদ্দর আছে, হরতাল। পাঞ্জাবি ভাষা আছে চড্ডি, তরকা, শিখ, চাহিদা, গুরুদুয়ারা। তুর্কি শব্দ আছে বাবা, তারপর হচ্ছে কি বাবা, বিবি, বেগম, তারপর হচ্ছে কোর্তা, কোরমা, চাকর, চাকু। এরপর কি আছে? চকমক, বারুদ, তোপ, বন্দুক। এরপর হলো কি বাহাদুর সুলতান আলখাল্লা। এই যে শব্দগুলো আছে, যে কিন্টার গার্ডেন, কিন্টার গার্ডেন হচ্ছে জার্মান ভাষার শব্দ। কিন্টার গার্ডেন হচ্ছে কি জার্মান ভাষার শব্দ। যে অসংখ্য ধন্যবাদ। তাহলে জাপানি, এরপর হচ্ছে কি জাপানি শব্দ, যেমন হারিকিরি আছে, হাসনা হেনা, ক্যারাটে, জুডো, এগুলো হচ্ছে কি জাপানি ভাষার শব্দ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই প্রশ্ন থেকে জানতে পারলাম যে রিক্সা শব্দটি হচ্ছে কি জাপানি ভাষার শব্দ। এরপর দেখেন সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন থাকবেই, সন্ধি বিচ্ছেদ থেকে কিন্তু আপনাদের প্রশ্ন থাকবেই, এটাকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নাই। খেয়াল করেন, যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? যদ্যপি এর সন্ধি বিচ্ছেদ কি? যদ্যপি 4টি অপশন দেওয়া আছে। যদি যোগ পি, যদি যোগ অপি, যদি বিসর্গ যোগ অপি, যদ্দা যোগ অপি। কোনটি হবে? সঠিক উত্তর করার চেষ্টা করি, সকলেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। কোনটি হবে এবং কোন নিয়মে হবে বলতে পারবেন কেউ? এটা কোন নিয়মে হয়েছে? এটা অবশ্যই মানে কি বলা যায়, স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? একটু বলার চেষ্টা করি, একটু বলার চেষ্টা করি যে এটা কি স্বরসন্ধি নাকি ব্যঞ্জন সন্ধি নাকি বিসর্গ সন্ধি? কোনটির মধ্যে পড়তে পারে? অসংখ্য ধন্যবাদ। যদি যোগ অপি, জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো এখানে যে নিয়মটি হচ্ছে, এখানে খেয়াল করেন, যদি যোগ, এখানে যে নিয়মটি হচ্ছে আমরা যদি একটু আলোচনা করি, এটা হচ্ছে অবশ্যই স্বরসন্ধি, এটা অবশ্যই স্বরসন্ধি। স্বরসন্ধি কিভাবে? যে ইকার অথবা দীর্ঘ ইকারের পর, অথবা কি ইকার বা দীর্ঘ ইকারের পর যদি আবার ইকার বা দীর্ঘ ইকার ব্যতীত, ইকার বা দীর্ঘ ইকার ব্যতীত অন্য স্বর আসে, অন্য স্বর আসে, তাহলে কি হয়? আসে, তাহলে সেই ইকার এবং দীর্ঘ ইকার, সেই ইকার অথবা কি দীর্ঘ ইকার কিসে পরিণত হয়? জ ফলায় পরিণত হয়। জ ফলা, জ ফলা, যেটাকে আমরা এভাবে লিখি, জ ফলায় কি হয়? পরিণত হয়। মনে রাখবেন, যেমন এখানে ছিল যদ্যপি, যদ্যপি। এই যে যদ্যপি শব্দটা, এটা মূলত হচ্ছে কি যদি যোগ অপি। যারা উত্তর করেছেন অসংখ্য ধন্যবাদ। যদি যোগ অপি। এখন খেয়াল করেন, এখানে যদি, জ দ, তার সাথে কি আছে? ইকার আছে, তারপর আবার কি আছে? অ আছে, তারপর হচ্ছে পি আছে। খেয়াল করেন, এই ইকার বা দীর্ঘ ইকারের পর যদি কি থাকে? ইকার বা দীর্ঘ ইকার ছাড়া অন্য যে স্বরবর্ণগুলো আছে, অন্য যে স্বরবর্ণগুলো আছে, হ্রস্ব এবং দীর্ঘ ইকার ছাড়া অন্যান্য যে স্বরবর্ণগুলো আছে, ওগুলো যদি থাকে বা সেই স্বর
কি বলা যায় সংক্ষিপ্ত রূপ থাক বা বিস্তারিত রূপ থাক, পূর্ণরূপ থাক, যেটাই থাক না কেন, সেটা যদি থাকে তাহলে এই ইকার এবং দীর্ঘ ইকারটা কিসে পরিণত হয়? এই যে জ ফলায় পরিণত হয়। যেমন দেখেন যদ্যপি, যদ্যপি, এই যে ইকার বা দীর্ঘ ইকারটা কিন্তু কি হয়েছে? জ ফলা হয়েছে, কিন্তু এখানে অটা কিন্তু গোপন আছে, এখানে অটা উজ্জ্ব আছে। যদ্যপি, অপি, অ এখানে কিন্তু আছেই, উচ্চারণের মধ্যে কি আছে? অটা আছে, শুধু হ্রস্বইকারটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে? জ ফলা হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা দেখতে পারলাম যে কি যদ্যপি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ তাহলে কি হবে? যদি যোগ অপি। আবার এই বিসর্গ দেখে কিন্তু দিয়েন না, ভুল করে দিয়েন না, ভালো করে খেয়াল করেন। আবারও বলি, যে 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 কথাটি বললাম আবারও বলি, যদি ইকার বা দীর্ঘ ইকারের পর ইকার বা দীর্ঘ ইকার ছাড়া অন্য যে স্বরধ্বনিগুলো আছে বা আকারগুলো আছে বা স্বরবর্ণগুলো আছে, ইকার দীর্ঘ ইকার ছাড়া বাকি যে 9টি স্বরবর্ণ আছে বা স্বরধ্বনি কি বলা যায় সংক্ষিপ্ত রূপ আছে, সেগুলো যদি থাকে তাহলে সেই ইকার বা দীর্ঘ ইকারটা কি হয়ে যায়? জ ফলা হয়ে যায়। আবারও বুঝিয়ে দিচ্ছি, সেটা হলো কি? যদ্যপি, এই যে যদ্যপি, এখানে কি ছিল? এই যে যদি যোগ অপি, এখানে ইকার ছিল, এই ইকারটা কিসে পরিণত হয়েছে? জ ফলায় পরিণত হয়েছে, কিন্তু অটা এখানে উজ্জ্বই আছে। যদ্যপি, এখানে অটোমেটিক্যালি যদ্যপি বললেই কি আসে? অ আসে। যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা পরীক্ষা দিবেন অবশ্যই তাদের সবারই উপকার হবে আজকে আশা করি, এবং এখান থেকে আজকে আলোচনা থেকে কিন্তু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। এখন দেখেন, যেমন দেখেন এই যে সন্ধি নিয়ে যেহেতু আলোচনা করতেছি, সন্ধি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে সাহিত্যে। যেমন দেখেন এই যে সন্ধি, সন্ধিটা কে লিখেছেন? এই যে শৈলজানন্দ মুখোপাধ্যায়, শৈলজানন্দ, শৈলজানন্দ মুখোপাধ্যায়, শৈলজানন্দ মুখোপাধ্যায় লিখেছেন। এরপর দেখেন যদ্যপি আমার গুরু, কে লিখেছেন? আহমদ ছফা। একটা পরীক্ষা এসেছিল যদ্যপি আমার গুরু, এটা কে লিখেছেন? আহমেদ ছফা লিখেছেন, যদ্যপি আমার গুরু। তার মানে দেখেন সন্ধি দিয়েও আমরা কি পেলাম? সাহিত্যকর্ম পেলাম, এবং যদ্যপি দিয়েও কি পেয়েছি? আমরা সাহিত্যকর্ম পেয়েছি। তাহলে একই সাথে আমরা কি করলাম? সাহিত্যগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। এরপর দেখেন পদ নিয়ে যদি আলোচনা করি, পদ, পদ থেকে কিন্তু প্রশ্ন আসে, অন্যান্য পরীক্ষা না আসলেও এখানে কিন্তু প্রশ্ন আসে। দেখেন ছেলেটি দ্রুত দৌড়ায়, দ্রুত কোন পদের উদাহরণ? ছেলেটি দ্রুত দৌড়ায়, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং বিশেষ্য, কোনটি হবে? উত্তর করার চেষ্টা করি, কোনটি হবে? ছেলেটি দ্রুত দৌড়ায়, কেন হলো, কিভাবে হলো, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। শুধু ক্রিয়া বিশেষণ নিয়েই আমরা যে আলোচনা করব তা না, এটাকে আমরা একটু ভেঙে আর একটু নতুন তথ্য আমরা জানার চেষ্টা করব। খেয়াল করেন, ছেলেটি দ্রুত দৌড়ায়, একটু ব্যাখ্যা করি। যদি ছেলেটি কি করে? দ্রুত দৌড়ায়, ছেলেটি দ্রুত দৌড়ায়, এটাই তো কথা ছিল। এখানে প্রশ্ন ছিল যে দ্রুতটি কোন পদ হবে। ভালো করে খেয়াল করেন, আমরা যদি বিশ্লেষণ করি ছেলে, আশা করি এই যে পদ বের করতে যেন আপনাদের আর ঝামেলা না হয়। বিশেষ করে ক্রিয়া বিশেষণ আর বিশেষ্য বিশেষণ, এই দুটা নিয়ে আপনাদের প্যাচ লেগে যায়, নির্ণয় করতে পারেন না অনেকেই। ছেলে, ছেলেটা হচ্ছে বিশেষ্য, এখানে হচ্ছে জাতিবাচক বিশেষ্য, ছেলে হচ্ছে কি জাতিবাচক বিশেষ্য, মনে রাখবেন। এরপর হচ্ছে টি, টিটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, টিটা খানাখানি গাছাগাছি, আমরা বলি না পদাশ্রিত কি? এটা হচ্ছে নির্দেশক, পদাশ্রিত নির্দেশক। এই দ্রুত শব্দটা হচ্ছে বিশেষণ, দ্রুত শব্দটা হলো বিশেষণ। আর দৌড়ানো, এটা হচ্ছে কি? ক্রিয়া, এটা হলো ক্রিয়া। মনে রাখবেন যে যে বিশেষণটা কি করে? ক্রিয়াকে কি করে? বিশেষিত করে, বা যে বিশেষণটা কার সাথে সম্পর্কযুক্ত? ক্রিয়ার সাথে। এখানে দেখেন যে ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে ছেলেটি দ্রুত নাকি তার দৌড়ানোটা দ্রুত, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ছেলেটি দ্রুত নাকি দৌড়ানোটা দ্রুত, এটা আপনাকে দেখতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে দ্রুত, যে এখানে বিশেষণ শব্দটি আছে, এই দ্রুত শব্দটা দ্বারা কাকে বিশেষিত করছে বা কাকে নির্দেশ করছে? সেটা কি ছেলেকে নাকি দৌড়ানোকে? অবশ্যই দৌড়ানোকে, কারণ তার দৌড়ানোটা কেমন? দ্রুত। তাহলে এখানে যেহেতু দ্রুত শব্দটা দৌড়ানোকে নির্দেশন করছে, অবশ্যই তাহলে এটা কি হবে? ক্রিয়ার বিশেষণ। এটা তাহলে কি হবে? ক্রিয়ার বিশেষণ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। এখন যদি আমরা বিশেষের বিশেষণ যদি আমরা চিন্তা করি তাহলে কি হবে? যেমন আমরা বলতে পারি চালাক, চালাক ছেলেটি দ্রুত দৌড়ায়, কারণ যে চালাক, যে চতুর, যে বুদ্ধিমান, সেই তো দ্রুত দৌড়ায়, তাই না? যদি বলি চালাক ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে চালাক শব্দটা এখানে কি হবে? অবশ্যই বিশেষণ হবে, কারণ চালাক শব্দটাও বিশেষণ। এখন দেখেন যদি বাক্যটা এরকম হইতো যে চালাক ছেলেটি দ্রুত দৌড়ায়, যদি প্রশ্ন আসতো যে চালাক কোন ধরনের পদ, তাহলে আমরা কি বলতাম? এটা কি ক্রিয়া বিশেষণ হইতো? অবশ্যই না, কারণ হচ্ছে চালাক কাকে নির্দেশ করছে? খেয়াল করেন, তার দৌড়ানোটা চালাক নাকি ছেলেটি চালাক?
অবশ্যই ছেলেটি চালাক, যেহেতু ছেলেটি চালাক, যেহেতু ছেলেটা হচ্ছে বিশেষ্য আর চালাক হচ্ছে বিশেষণ, তাহলে তখন এই চালাক শব্দটা হয়তো বিশেষ্যের বিশেষণ। তাহলে এই যে বিশেষ্যের বিশেষণ এবং কি ক্রিয়া বিশেষণ আর যেন ঝামেলা না হয় আপনাদের, আর যেন কি না হয় আপনাদের, আর ঝামেলা না হয় কোনটা ক্রিয়া বিশেষণ আর কোনটা বিশেষ্যের বিশেষণ। সাধারণত প্রশ্ন যদি আসে তাহলে ক্রিয়া বিশেষণ থেকে আসবে অথবা বিশেষ্যের বিশেষণ থেকে আসবে, এই দুইটা টপিক থেকে আসবে আপনাদেরকে কি করার জন্য, মানে প্যাচে ফেলানোর জন্য। তাহলে মনে রাখবো যে যে বিশেষণটা দ্বারা ক্রিয়াকে কি সরি বিশেষ্যকে কি করবে, বিশেষিত করবে বা বিশেষ্যকে নির্দেশ করবে, সেটাই হচ্ছে কি বিশেষ্যের বিশেষণ। আর যে বিশেষণটা ক্রিয়াকে নির্দেশ করবে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখানে যে দ্রুতটি ছিল সেটা হচ্ছে কোন পদ হবে, অবশ্যই এটা কি হবে, ক্রিয়া বিশেষণ হবে, এটাই হবে কি সঠিক উত্তর। এখন দেখেন যেহেতু আমরা পদ নিয়ে আমরা কথা বলতেছি, কি নিয়ে কথা বলতেছি, পদ নিয়ে। পদ নিয়ে সাহিত্যকর্ম আছে কিনা দেখেন, বৈষ্ণব পদাবলী আছে কিনা, বৈষ্ণব পদাবলী আছে। এরপর দেখেন এই যে বিদ্যাপতি পদাবলী আছে, বিদ্যাপতি পদাবলী। এরপর দেখেন চণ্ডীদাসের আছে, চণ্ডীদাস পদাবলী। এরপর দেখেন এই যে কি বলা যায় আর একটা আছে বৈষ্ণব পদাবলী, এটা হলো কি গোবিন্দ দাসের। কার এটা, বৈষ্ণব পদাবলী কার লেখা, গোবিন্দ দাসের লেখা। চণ্ডীদাসের লেখা আছে চণ্ডীদাসের পদাবলী। তারপর হচ্ছে দেখেন এই যে হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা আছে বৈষ্ণব পদাবলী। এরপর হচ্ছে কি বিদ্যাপতি, এই বিদ্যাপতির কি লেখা আছে, বিদ্যাপতি পদাবলী। তাহলে আমরা এখান থেকে কি পদাবলী যে বিষয়গুলো জানলাম সেটাও আমরা কি করব, এটা আমরা জানতে পারলাম। যে অনেক সুন্দর লাগলো এই টপিকটা, বাকি কি বলা যায় টপিকগুলো, যে অবশ্যই ধন্যবাদ, অবশ্যই ধন্যবাদ, জি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, এত কষ্ট করে আজকে ক্লাসে কি হয়েছেন, যুক্ত হয়েছেন। তো সেই যুক্ত থেকেই যে আপনার বেকারত্বের যে বেকারত্বের যে জ্বালা, সেই বেকারত্বের জ্বালাটাকে মুক্ত করার জন্যই আপনারা কি হতে পারেন, ভর্তি হতে পারেন। কোথায়, আমাদের যে ইউনিয়ন সমাজকর্মী ব্যাচ, সেই ব্যাচে কিন্তু আপনারা চাইলেই কি হতে পারেন, ভর্তি হতে পারেন। কারণ অনেকের স্বপ্ন থাকে সমাজ সেবা করার জন্য, কিন্তু সমাজ সেবা আসলে হয়ে ওঠে না। সমাজ সেবা করার জন্য আপনার কি লাগে, সাপোর্ট লাগে, পলিটিক্যাল সাপোর্ট লাগে, অর্থনৈতিক সাপোর্ট লাগে, এছাড়া অনেক ধরনের কি প্রশাসনিক সাপোর্ট লাগে। এটা হচ্ছে একজন ব্যক্তির পক্ষে হয়তো করাটা সম্ভব না। কিন্তু যখন আপনি সমাজ সেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে আপনি একটা চাকরি পাবেন, একই সাথে আপনি নিজ এলাকায় থাকতে পারবেন, একই সাথে হচ্ছে কি আপনার সন্তানকে মানুষ করতে পারবেন, একই সাথে আপনি কৃষি জমিতে চাষ করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, নিজের পরিবারের সাথে থাকতে পারবেন। নিজের পরিবারের সাথে থাকার যে মজা, সেই আনন্দটা কিন্তু আসলে আপনারা যারা আছেন, আপনারা যারা নিজেদের পরিবারে আছেন, অনেকে মনে থাকেন যে না ভাল লাগে না, কিন্তু আমরা এই যে ছোটবেলায় কিন্তু বাড়ি থেকে বের হয়ে এসেছি, আর কিন্তু যাওয়া ওই যে মাঝে মাঝে যাওয়া হয়, বছরে একবার দুবার তিনবার। তাই আমি ব্যক্তিগতভাবে আমি বুঝি যে আসলেই যে নিজের যে কি বলা যায় যে পরিবার ছেড়ে থাকার যে কি কষ্ট, তো সেই কষ্টটাকে লাঘব করতে পারেন এই চাকরিটার মাধ্যমে। ইউনিয়ন সমাজকর্মী আপনার কিন্তু এলাকায় কিন্তু অন্যরকম একটা সম্মান করবে। একজন শিক্ষক যেমন সম্মানিত হতে পারে, ঠিক একইভাবে কিন্তু আপনারা সম্মানিত হতে পারেন ইউনিয়ন সমাজকর্মী। কারণ আপনারা দুস্থ নারী যারা আছে, নির্যাতিতা নারী আছে, অসহায় বৃদ্ধ মানুষ যারা আছে, অসহায় শিশু আছে, এতিম শিশু আছে, তাদের জন্য কিন্তু আপনি কাজ করতে পারতেছেন একদম মাঠে থেকেই, যে একদম মাঠে থেকেই। তো এই জন্য আপনারা কি করতে পারেন, এই চাকরিটা অবশ্যই একটা স্মার্ট চাকরি, আমি মনে করি স্মার্ট একটা চাকরি। তো এই ব্যাচে আপনারা কিন্তু ভর্তি হয়ে নিজের যে কি বলা যায়, হ্যাঁ নিজের যে কি যে পড়াশোনাটা আছে সেই পড়াশোনাটাকে একটু ঝালাই করে নিতে পারেন, আরো সুন্দর করে গুছিয়ে করাতে পারেন। আমরা কিন্তু আপনাদেরকে গুছিয়ে প্রস্তুতিটা তৈরি করে দিব, এবং আপনাদেরকে আজকে যে টপিকগুলো থেকে আলোচনা করলাম এই টপিকগুলো অবশ্যই আপনারা পড়ে যাবেন। এই টপিক থেকে আপনারা অবশ্যই কমন পাবেন ইনশাআল্লাহ।